গল্পটি দুই ভাইয়ের ওপর ভিত্তি করে তৈরি, যারা তাদের দরিদ্র জীবন থেকে মুক্তি পেতে এবং অর্থ উপার্জনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি দেয়। কিন্তু তাদের সাথে সেখানে যা ঘটে তা তারা কখনো স্বপ্নেও কল্পনা করেনি। গল্পের শুরুতে আমরা নজিব এবং হাকিমকে সৌদি আরবের এয়ারপোর্টে দেখি। এই দুই ভাই সেখানে কাজের সন্ধানে এসেছে, কিন্তু এয়ারপোর্টে তাদের মালিক তাদের নিতে আসে না এবং ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়। এরই মধ্যে এক ব্যক্তি তাদের কাছে আসে, তাদের পাসপোর্ট নিয়ে নেয় এবং বলে যে সে তাদের সাথে নিয়ে যাবে। তার সাথে যাওয়ার আগে নজিব তার কাছে পানি চায়, কিন্তু সে দিতে অস্বীকার করে এবং তাদের গাড়ির পেছনে বসতে বলে। দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা এক নির্জন মরুভূমি এলাকায় পৌঁছায়। তখন রাত হয়ে গেছে। মরুভূমি দেখে নজিব এবং হাকিম দুজনেই চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা কোম্পানিতে কাজ করতে এসেছিল। হাকিম ওই ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করে, কারণ সে ইংরেজি ও হিন্দি জানে, কিন্তু নজিব শুধু মালয়ালম বোঝে। তবে ওই ব্যক্তি হাকিমকে অন্য এক আরব শেখের কাছে পাঠিয়ে দেয় এবং নজিবকে নিজের সাথে নিয়ে যায়। হাকিম চিৎকার করে বলতে থাকে যেন তাদের আলাদা না করা হয়, এবং নজিবও তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওই ব্যক্তি নজিবকে খুব মারধর করে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। পথে সে গাড়ি থামায় এবং নজিবকে নিচে নামতে বলে। সেখানে সে তাকে অন্য এক ব্যক্তির হাতে তুলে দিয়ে নিজে চলে যায়। এখন এই নতুন ব্যক্তি নজিবকে ঘুমানোর নির্দেশ দেয়, কিন্তু নজিব কিছুই বুঝতে পারে না। নতুন জায়গা আর অজানা মানুষের মাঝে সে নিজেকে খুব একা অনুভব করে। তখনই তার নজরে পড়ে একজন বৃদ্ধ লোক, যে হিন্দিতে কথা বলছে। নজিব হিন্দি জানত না, তাই সে ইশারায় ওই বৃদ্ধের কাছে পানি চায়। বৃদ্ধ লোক তাকে পানির ট্যাঙ্কির দিকে ইশারা করে সেখান থেকে পানি খেতে বলে। নজিব অনেকক্ষণ পানি পান করেনি, তাই সে দ্রুত সেখানে গিয়ে প্রাণ ভরে পানি পান করে। মরুভূমিতে তীব্র বাতাস বইছিল এবং ঠান্ডায় নজিব কাঁপছিল। ক্লান্ত হয়ে সে একটি তাঁবুর টেন্ট ভেতর গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর তাঁবুতে শুয়ে থাকা এক লোক জেগে ওঠে এবং নজিবকে লাথি মেরে জাগিয়ে দেয়। সে রাগান্বিত হয়ে বলে যে তার সাথে তাঁবুতে ঘুমানোর সাহস নজিব কিভাবে পেল। সে নজিবকে বাইরে গিয়ে ঘুমানোর হুকুম দেয়। নিরুপায় হয়ে নজিব বাইরে রাত কাটায়। পরদিন সকালে সে দেখে ওই বৃদ্ধ লোকটি বকরির দুধ দোয়াচ্ছে। সে নজিবকে ডাকে এবং একটি পাত্রে দুধ দিয়ে বলে যে এটা মালিককে দিয়ে আসতে। নজিব মনে করে দুধটি তাকে খাওয়ার জন্য দেওয়া হয়েছে, তাই সে তা পান করতে শুরু করে। এটি দেখে বৃদ্ধ তখনই তার হাত থেকে দুধ নিয়ে নেয় এবং ইশারায় বুঝিয়ে দেয় যে এটি মালিকের জন্য। এরপর নজিব তাঁবুতে গিয়ে মালিককে দুধ দিয়ে আসে। মালিক তাকে বলে বাইরে গিয়ে বকরির দুধ দোয়াতে শিখতে। এটি শুনে নজিব তার পা জড়িয়ে ধরে এবং বলে যে সে এসব করতে আসেনি, বরং কোম্পানিতে চাকরির জন্য এসেছে। কিন্তু মালিক তার কথা বুঝতে পারে না এবং তাকে ধাক্কা দিয়ে তাঁবু থেকে বের করে দেয়। তখনই সেই ব্যক্তি আবার আসে যে নজিবকে এখানে এনেছিল। নজিব তাকে নিজের কাগজপত্র এবং কোম্পানির নম্বর দেয়, কিন্তু ওই ব্যক্তি সেই সব তার সামনে ছিঁড়ে ফেলে। এটি দেখে নজিব ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। সে নিজেকে সম্পূর্ণ সহায়হীন এবং অসহায় বোধ করে। কিছুক্ষণ পর মালিক তাকে খাওয়ার জন্য ডাকে এবং একটি মোটা রুটি দেয়, যা অর্ধেক কাঁচা ছিল। নজিব খুব ক্ষুধার্ত ছিল, তাই সে বাধ্য হয়ে সেই রুটি খেতে শুরু করে, কিন্তু কাঁচা হওয়ার কারণে সে খেতে পারছিল না। তখন মালিক তাকে বলে রুটিটি পানিতে ভিজিয়ে খেতে। নজিব এখন মালিকের কথা মেনে নেয়। রাত হলে নজিব বাইরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নজিব বাথরুমে যাওয়ার জন্য বের হলে ওই ব্যক্তি এসে তার পানি কেড়ে নেয় এবং বলে যে এখানে পানির অনেক দাম। কিছুক্ষণ পরে একটি ট্যাঙ্কার আসে যা ট্যাঙ্কিটি পূর্ণ করছিল। নজিব দ্রুত লোকটির কাছে যায় এবং সাহায্য চায়। সে তাকে জিজ্ঞেস করে এখান থেকে বের হওয়ার পথ কি, কিন্তু এরই মধ্যে মালিক তাকে দেখে ফেলে এবং প্রচণ্ড রেগে যায়। সে বন্দুক তুলে নজিবকে প্রাণে মারার হুমকি দেয় এবং তাকে খুব মারধর করে আহত অবস্থায় ফেলে চলে যায়। রাতে নজিব ওই বৃদ্ধের কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কতদিন ধরে এখানে আছে। বৃদ্ধ ধীর কণ্ঠে বলে যে একবার এখানে যে আসে সে আর ফিরে যেতে পারে না। পরদিন সকালে মালিক নজিবকে বলে বকরির দুধ দোয়াতে, কারণ ওই বৃদ্ধ লোকটিকে আর দেখা যাচ্ছিল না। নজিবের এই কাজে কোনো অভিজ্ঞতা ছিল না, যার ফলে বকরিগুলো তার ওপর হামলা করে এবং সে মাটিতে পড়ে যায়। তবে সময়ের সাথে সাথে সে এই কাজ শিখে নেয়। একদিন কাজ করার সময় তার নজর একটি গাড়ির কাঁচে পড়ে। নিজের মুখ দেখে সে অবাক হয়ে যায়,
তার রূপ সম্পূর্ণ বদলে গেছে এবং সে নিজেকে চিনতে পারছে না। সে ভাবতে থাকে যে সে হয়তো কখনোই এখান থেকে বের হতে পারবে না। এই হতাশায় সে একটি পাহাড়ে ওঠে এবং নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার কথা ভাবে। পাহাড়ে উঠে নিচে তাকালে সে দেখে কিছু শকুন একটি লাশ ছিঁড়ে খাচ্ছে। সে নিচে গিয়ে দেখতে যায় এটি কার লাশ। কাছে গিয়ে সে বুঝতে পারে এটি সেই বৃদ্ধ লোকটির লাশ যে তার সাথে কাজ করত। মৃত্যুর পর তাকে মরুভূমিতে ফেলে দেওয়া হয়েছিল যেন শকুনরা তাকে খেয়ে ফেলে। এটি দেখে নজিব বুঝতে পারে যে এখানে থাকলে তারও এই পরিণতি হবে। তাই সে ফিরে আসে এবং পরদিন পালানোর চেষ্টা করে, কিন্তু মালিক তাকে দেখে ফেলে এবং উটের পিঠে চড়ে তার পিছু নেয়। সে বন্দুক দিয়ে তাকে লক্ষ্য করার চেষ্টা করে। গুলির শব্দ শুনে নজিব ভয় পেয়ে থমকে যায়। মালিক তাকে ধরে খুব মারধর করে এবং তার একটি পা ভেঙে দেয় যেন সে আর পালাতে না পারে। রাত হলে নজিব অনেক কষ্টে নিজের বাঁধা হাত খুলে পানি পান করে। এভাবেই তার দিনগুলো কষ্টের মধ্যে অতিবাহিত হতে থাকে। অনেক দিন কেটে যায়। একদিন সে মরুভূমিতে বকরি চড়াচ্ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয়। সে বকরি নিয়ে একটি গুহায় আশ্রয় নেয়। কিছুক্ষণ পর সে কারো কণ্ঠস্বর শুনতে পায়। সে গুহা থেকে বেরিয়ে ওই শব্দের দিকে যায় এবং কিছুটা দূরে একজন মানুষকে দেখতে পায়। কাছে যেতেই সে অবাক হয়ে যায়। সেই ব্যক্তিটি আর কেউ নয়, তার ভাই হাকিম। তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এত বছর পর দেখা হবে তা তারা ভাবতেও পারেনি। হাকিম জানায় যে তাকেও আলাদা জায়গায় নিয়ে গিয়ে জোরপূর্বক কাজ করানো হয়েছে এবং প্রচণ্ড নির্যাতন করা হয়েছে। তখনই দূরে একটি গাড়ি আসতে দেখা যায়। হাকিম ভয় পেয়ে বলে তার মালিক এসে গেছে এবং সে দ্রুত সেখান থেকে চলে যায়। পরদিন সকালে নজিব যখন উট নিয়ে যাচ্ছিল তখন হাকিম গোপনে এসে তাকে একটি চিঠি দিয়ে যায়। চিঠিতে লেখা ছিল যে হাকিম যেখানে কাজ করে সেখানে ইব্রাহিম নামে এক ব্যক্তি আছে যে মরুভূমির সব রাস্তা চেনে এবং সে তাদের পালাতে সাহায্য করতে রাজি। কিছুদিন পর নজিব, হাকিম এবং ইব্রাহিম এক জায়গায় মিলিত হয়। ইব্রাহিম জানায় যে কিছুদিন পর বড় মালিকের মেয়ের বিয়ে এবং সেদিন সবাই সেখানে ব্যস্ত থাকবে। সেটিই হবে পালানোর উপযুক্ত সময়। অবশেষে সেই দিনটি আসে। নজিবের মালিক তাকে বলে সে 2 দিনের জন্য বিয়েতে যাচ্ছে এবং তাকে ভেড়াগুলোর যত্ন নিতে বলে। মালিক চলে যেতেই নজিব প্রথমে গোসল করে, কারণ সে কয়েক মাস গোসল করেনি। এরপর সে সেই পুরনো কাপড়গুলো পরে যা নিয়ে সে এসেছিল। তার প্যান্ট এখন অনেক ঢিলা হয়ে গেছে, তাই সে রশি দিয়ে সেটি বেঁধে নেয়। সকালে সে ভেড়াগুলোকে খাবার দেয় এবং ফিসফিস করে বলে যে সে চলে যাচ্ছে এবং আর কোনো দিন ফিরবে না। এরপর হাকিম ও ইব্রাহিম সেখানে পৌঁছায় এবং তারা 3 জন গোপনে সেখান থেকে বেরিয়ে পড়ে। তাদের যাত্রা শুরু হয় এবং হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। তারা সবাই খুব ক্লান্ত ছিল, কিন্তু সাহস হারায় না। পথে তারা একটি কাফেলা দেখতে পায় যারা বিশ্রাম নিচ্ছিল। ইব্রাহিম পানি আনতে গেলে তারা গুলি চালায়, ফলে তারা যান বাঁচিয়ে সেখান থেকে পালায়। পরদিন সকালে নজিব ও হাকিম প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়ে। হাকিম ইব্রাহিমকে জিজ্ঞেস করে রাস্তা কোথায়, কারণ চারদিকে শুধু মরুভূমি। ইব্রাহিম বলে যে তারা রাস্তা হারিয়ে ফেলেছে। হাকিম দূরে একটি উটকে পানি খেতে দেখে সেদিকে দৌড়ে যায়, কিন্তু ইব্রাহিম তাকে বাধা দিয়ে বলে যে ওটা শুধু তার ভ্রম, মরুমরিচিকা। কাছে গিয়ে দেখা যায় সেখানে একটি মরা উট পড়ে আছে। তারা আবার সামনে এগোতে থাকে এবং এক জায়গার নামাজের জন্য দাঁড়ায়। তখন মাটি থেকে অনেক বিষাক্ত সাপ বেরিয়ে আসে। ইব্রাহিম হাকিমকে বাঁচালেও নজিবের পা ভাঙা থাকায় সে দ্রুত সরতে পারছিল না। ইব্রাহিম তাকে একদম না নড়ার পরামর্শ দেয়। সাপগুলো নজিবের পায়ের ওপর দিয়ে চলে গেলেও সে বেঁচে যায়। তারা আবারও যাত্রা শুরু করে। নজিবের পায়ে ফোসকা পড়ায় সে আর হাঁটতে পারছিল না। ইব্রাহিম তার জ্যাকেট খুলে নজিবের পায়ে বেঁধে দেয়। তৃষ্ণায় 2 ভাই বারবার জ্ঞান হারিয়ে ফেলছিল। ইব্রাহিম তাদের সাহস যোগায় এবং হাকিমকে কাঁধে তুলে নেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর নজিবও পড়ে যায়। ইব্রাহিম নিজের ঘাম পান করিয়ে তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর হাকিম দূর থেকে একটি শহর দেখতে পায়। নজিব তাকে আটকানোর চেষ্টা করলেও সে দৌড়ে সামনে যায় এবং হঠাৎ পড়ে গিয়ে তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। নজিব তাকে বাঁচানোর চেষ্টা করলেও হাকিমের শ্বাস বন্ধ হয়ে যায়। নজিব তার ভাইকে হারিয়ে ভেঙে পড়ে। তখনই মরুভূমিতে প্রচণ্ড ধূলিঝড় শুরু হয়। ইব্রাহিম নজিবকে নিয়ে কোনো মতে সামনে বাড়ে। ঝড় থামলে নজিব তার ভাইকে খোঁজে, কিন্তু হাকিমের লাশ বালুর নিচে চাপা পড়ে গিয়েছিল। ইব্রাহিম বলে যে বেঁচে থাকতে হলে হাকিমকে ছেড়ে তাদের এগোতে হবে। তারা আবার যাত্রা শুরু করে। সন্ধ্যায় তারা দূরে কিছু গাছ এবং পানি দেখতে পায়।
ইব্রাহিম সরাসরি পানি খেতে নিষেধ করে কারণ তা বিষাক্ত হতে পারে। সে একটি কাপড় ভিজিয়ে নজিবকে ফোঁটা ফোঁটা পানি খাওয়ায়। সেখানে একটি খালি বোতল পেলে ইব্রাহিম সেটি দিয়ে শব্দ করে কারো দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। আকাশে পাখি উড়তে দেখে ইব্রাহিম বুঝতে পারে এটিই সঠিক পথ। তারা সেই দিকে চলতে থাকে। রাতে নজিবের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নজিব উঠে দেখে ইব্রাহিম সেখানে নেই, শুধু তার কাছে পানির বোতলটি রাখা। নজিব একাই মরুভূমির সফর চালিয়ে যায়। ক্ষুধা ও তৃষ্ণায় সে মৃতপ্রায়। হঠাৎ সে দূরে গাড়ির শব্দ শুনতে পায় এবং বুঝতে পারে সে হাইওয়েতে পৌঁছে গেছে। সারা রাত সে সাহায্যের জন্য দাঁড়িয়ে থাকলেও কোনো গাড়ি থামে না। পরদিন সকালে সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে থাকে। তখন একটি গাড়ি এসে থামে। গাড়ির শেখ তাকে পানি দেয় এবং শহরে নিয়ে গিয়ে একটি ইন্ডিয়ান হোটেলের সামনে নামিয়ে দেয়। হোটেলের মালিক খুব দয়ালু ছিলেন। তিনি নজিবকে গোসল করান, চুল কাটিয়ে দেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন। হোটেলের মালিক জানান যে নজিবের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। পরিবারের কণ্ঠস্বর শুনে নজিব কান্নায় ভেঙে পড়ে। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয় যেন আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো যায়। যাদের কাছে বৈধ কাগজপত্র থাকে না তাদের 3 মাসের জেল হয়। জেলে অনেক মালিক আসে তাদের পালিয়ে যাওয়া শ্রমিকদের চিনতে। নজিবের সেই মালিকও সেখানে আসে যে তাকে গোলাম বানিয়েছিল। নজিব ভয় পেয়ে যায়, কিন্তু শেখটি বলে যে সে তাকে স্পন্সর করেনি, তাই সে তাকে ফিরিয়ে নিতে পারবে না। শেখ জানায় নজিব আসলে তার লোক ছিল না, অন্য কাউকে না পেয়ে সে তাকে নিয়ে এসেছিল। একজন ব্যক্তি নজিবকে বুঝিয়ে বলে যে যেহেতু সে ভুল ভিসায় এসেছিল এবং শেখ তাকে অফিশিয়ালি স্পন্সর করেনি, তাই সে এখন বাড়ি যেতে পারবে। এটি শুনে নজিব সেখানেই বসে কাঁদতে থাকে। শেষ দৃশ্যে দেখা যায় নজিব বিমানের দিকে এগিয়ে যাচ্ছে। সে বলে যে মানুষ বিদেশ গেলে পরিবারের জন্য উপহার নিয়ে আসে, কিন্তু তার কাছে তার স্ত্রী ও সন্তানের জন্য দেওয়ার মতো আছে শুধু তার বেঁচে থাকা অবশিষ্ট জীবন। এভাবেই এই দুর্দান্ত কাহিনীর সমাপ্তি ঘটে।